সে একই সাথে সে দুজনের সাথেই সম্পর্ক রাখছিল। তো অভি কোনো এক পর্যায়ে জানতে পারে যে সীমা এই তাসকিরের সাথে সম্পর্ক মেনটেন করছে। খানজাহান থানায় নদী থেকে উদ্ধার করা হয় হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি। তো যথারীতি তার লাশ যখন আমরা উদ্ধার করি, স্বভাবতই আমরা বুঝতে পারি যে খারাপ কিছু একটা ঘটনা আর কি ঘটেছে, এটি স্বাভাবিক কোনো কিছু নয়। আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। তখন আমরা খালিশপুর থানার একটা জিডির সূত্র পাই। এই জিডিটি 22 তারিখ করা হয়েছিল। জনৈক আসিফ মাহমুদ তার ফুফাতো ভাই তাসকির আহমেদ নিখোঁজ হয়েছেন বলে একটা জিডি করে। তা আমরা ওই জিডির সূত্র ধরে আমরা কাজ শুরু করি। আমাদের খালিশপুর থানার টিম, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে আপনার এডিসি নর্থ আছেন, খালিশপুর থানার ওসি সাহেব আছেন এবং এই মামলাটির যে আয়ো সিরাজ আছেন। ওনারা ঘটনার পর থেকেই, যেহেতু খানজাহান ও নর্থের মধ্যে এবং খালিশপুর থানার ওসি সাহেবের ওখানে তো এটা একটা জিডি হয়েছে, আমরা খুব দ্রুত এটা নিয়ে কাজ করা শুরু করি। আমরা বুঝতে পারি যে মৃত যে ব্যক্তি নিশ্চিতভাবেই সে খুন হয়েছে। তা আমরা আমাদের যে অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা এক্সপ্লোর করি। আমরা জানতে পারি যে এই ব্যক্তিটি 21 তারিখ ঢাকা থেকে খুলনা এসছে এবং সে পরবর্তী সময় নিখোঁজ হয়েছেন। তার বাবা মুরাদ হোসেন আবার 25 তারিখ এজাহার নামীয় কয়েকজন সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তার ছেলে অপহৃত হয়েছেন বলে একটি মামলা দায়ের করে। তো এটি আমরা আরও যখন একটু গভীরে যাই তখন আমরা দেখতে পারি যে এটি আসলে একটা ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি। সীমা নামে একটি মেয়ে যে এই মামলার আসামি, এই মেয়েটির সাথে এই তাসকিরের একটি সম্পর্ক ছিল। তাসকির এই খুলনার ও বড় হয়েছে, পড়াশোনা করেছে। সীমা তাসকির একটা সময় এক বিল্ডিংয়ের উপরতলা এবং নিচতলায় আর কি থাকতো। আর রনি নামে আরেকটি ব্যক্তি আছে, এই তাসকিরের চাচাতো ভাই। এই সীমা হচ্ছে তার শালিকা। তো আমি একটু বিস্তারিত বলছি এই কারণে যে এটি একটি চাঞ্চল্যকর মামলা যেহেতু, এবং এর পেছনে অনেক ঘটনা আছে, এটি আমাকে বলতে হবে। তবে আপনারা আপনাদের মতো করে স্ট্র্যাক যেটা আছে, সারসংক্ষেপ যেটা নিউজ করবার মতো, সেটি ফুটিয়ে তুলবেন নিশ্চয়ই। এই তাসকির এই মেয়েটির সাথে একটি অবৈধ সম্পর্ক গড়ে তোলে। অভির সাথে এই সীমার বিয়ে হয়েছিল গত 3 বছর আগে। 7-8 মাস পরে এইটি ছাড়াছাড়ি হয়, সম্পর্কটি আর টিকেনি। অভি হলো বিদেশ চলে যায়। তো অভি আবার বিদেশ থেকে আবার ফিরেও আসে। আসার পরে তার যে সাবেক স্ত্রী, আমি সাবেকই বলবো কারণ তাদের মধ্যে কিন্তু একটা সেপারেশন হয়ে যায়, এই সীমার সাথে আবার সম্পর্ক রচনা করে এবং তারা স্বামী স্ত্রীর মতোই একভাবে একসঙ্গে তারা থাকতে থাকে। আর ইন দি মিন টাইম এই আপনার তাসকিরের সাথে কিন্তু ওর একটি সম্পর্ক চলছিল। সে একই সাথে সে দুজনের সাথেই সম্পর্ক রাখছিল এবং সে দুটো মোবাইল ব্যবহার করত। অভি যখন এটি জানতে পারে, অর্থাৎ সীমার স্বামী, আমি কি বুঝতে পেরেছি, সীমার স্বামী যদিও এক পর্যায়ে ছাড়াছাড়ি হয়, কিন্তু আবার কিন্তু অভি যখন বিদেশ থেকে ফিরে আসে তাদের মধ্যে আবার একটা সম্পর্ক হয়, তারা স্বামী স্ত্রীর মধ্যে বসবাস করতে থাকে। তো অভি কোনো এক পর্যায়ে জানতে পারে যে সীমা এই তাসকিরের সাথে সম্পর্ক মেনটেন করছে। তখন থেকে তাকে মারবার পরিকল্পনা করে এবং যেটি হয়েছে, সীমার ব্যবহৃত মোবাইল থেকেই সে তাসকিরকে ঢাকা থেকে আনার জন্য ফাঁদ পাতে এবং একটি মেসেজ দেয়। আপনাদেরকে হয়তো আনঅফিশিয়ালি আমি দেখাতে পারবো, অফ দি রেকর্ড। খুব মানে আর কি যেভাবে অ্যালিউর করে একজন নারী, একজন প্রেমিকা তারপর গিয়ে প্রেমিককে যেভাবে আসক্ত করতে পারে, যেভাবে অ্যালিউর করতে পারে, আকর্ষণ করতে পারে, ঠিক সেই ধরনেরই একটা মেসেজ দেয় যে তুমি চলে আসো, আমি তোমার সাথে মিট করবো। অ্যাকচুয়ালি ওই মেসেজটা দিয়েছিল কিন্তু
অভি, এটা একটা ফাঁদ ছিল। তাসকিন আহমেদ চলে আসে এবং নিউজ প্রিন্টের ওইখানে যখন সে আসে তখন এই অভির কয়েকজন বন্ধুবান্ধব মিলে ওকে বাসায় নিয়ে যায় এবং সেখানে আপনারা দেখছেন আমার বাঁ পাশে এই যে একটা লাঠি আছে, এটা দিয়ে নির্দয়ভাবে তাকে পেটায়, এই দড়ি দিয়ে তাকে বাঁধে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। তাকে নির্দয়ভাবে আর কি অনেকক্ষণ তাকে পেটানো হয়, বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে আঘাত করা হয়, কারণ একটা একটা হিংসা ছিল, একটা জিঘাংসা ছিল, একটা ক্ষোভ ছিল। সেভাবে তাকে পিটিয়ে নির্দয়ভাবে বিভিন্ন অঙ্গে, স্পর্শকাতর অঙ্গে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তারপরে তাকে বস্তাবন্দি করা হয়, এগুলো দিয়ে বাঁধা হয়, তাকে বস্তাবন্দি করে সব বন্ধুরা মিলে, একজন ইজি বাইক ড্রাইভারও আছে এর সাথে জড়িত, ও জানতো, সে অভিদের আর কি পূর্ব পরিচিত, ওকে ডেকে তার আগে তারা ডাকবাংলো থেকে তারা বস্তা কিনে এবং ইজি ব্যাগটা নিয়ে আবার লাশটা বাসা থেকে নিয়ে ওরকম বস্তাবন্দি করে হার্ডবোর্ড মিলের ঘাটে যায় রাতে, একটা ট্রলারে উঠায়, ওই ট্রলারটা মানে খানিক আপনার দৌলতপুরের ওদিকে যেয়ে আস্তে নদীতে ফেলে দেয়। ওরা ভেবেছিল যে লাশ লুকানোর মধ্যে দিয়ে ওদের অপকর্ম লুকিয়ে যাবে, আসলে না, এটি কখনোই হয় না। অপরাধী যেই হোক না কেন, অপরাধ সংগঠনের সময় অসংখ্য প্রমাণ আসলে রেখে যায়। আমরা সেই প্রমাণগুলোর চুলচেরা বিশ্লেষণ করে এবং একটার সাথে আর একটাকে জুড়ে দিয়ে আমরা শেষ পর্যন্ত এই মামলাটা উদ্ঘাটন করি এবং এই মামলা সংক্রান্তে দুজনকে আমরা আদালতে উপস্থাপনের পরে দুজনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়েও সক্ষম হই। তারা সবিস্তারে বলেছে যে কি, কেন, কখন এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং কিভাবে লাশ তারা ডিসপোজাল করেছে। আমাদের কাছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন করেছে। আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে যখন তাদেরকে হস্তান্তর করি, তারা সেখানেও তাদের এই অপকর্মের কথা সবিস্তারে বর্ণনা করেছে। আমরা বলতে পারি এই মামলাটি পুরোপুরি উদ্ঘাটিত। আরও কিছু আসামি আছে, আমরা এখনও এটা তদন্ত করছি। আমরা আশা করছি আরও যারা যারা এটার সাথে সম্পৃক্ত আছে বা থেকে থাকতে পারে, কেউই আমাদের এই তদন্তের বাইরে থাকবে না ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই এই মামলাটির তদন্ত সমাপ্ত করে একটি সুন্দর চার্জশিট বিজ্ঞ আদালতে আমরা দেব।